স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি, তারপরে কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? যাক, পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। আই বিগিন ইন দি নেম অফ আল্লাহ, দি মোস্ট গ্রেসিয়াস এন্ড দি মোস্ট মার্সিফুল। আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি এবং সুস্থভাবে ক্লাস করতে পারছি। যাই হোক, এখন আমরা তো অলরেডি চ্যাপ্টার 10 শেষ করেছি। চ্যাপ্টার 2 থেকে আমরা কি করছি? আমরা চ্যাপ্টার 2 থেকে আমাদের যে লেকচার গুলো আছে সেটা রিভিশন দিচ্ছি, তাই না? সো এখন যে ফ্যাক্টর গুলো আছে যেটা নিয়ে আমরা কাজ করব, আমাদের ইতিমধ্যে বোর্ডের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। সো অ্যাসাইনমেন্ট গুলো সম্পর্কে তো লিমন স্যার গত ক্লাসে আলোচনা করেছে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো বলতে পারো। আচ্ছা, কে শাহরিয়ার আহমেদ? শাহরিয়ার, বলো। জি স্যার। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আপনি মানে আমাদের তো কলেজ থেকে স্যার এক মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার তাহলে ওটা সহ কি স্যার বোর্ডের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে নাকি না, স্যার না, শুধু ওটা বোর্ডেরটা তোমার জমা দিতে কাছে হবে? রাখবে। ঠিক আছে, ওটা তোমার কাছে রেখে দিবে। জি মেইন স্যার। ফোকাসটা করবে বোর্ডের অ্যাসাইনমেন্টের উপরে। বোর্ডের অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো করে নির্দিষ্ট সময় আছে, আমি যতটুকু জানি 24 তারিখে অ্যাসাইনমেন্ট 1 জি স্যার। অ্যাসাইনমেন্ট 2 এই দুইটা 24 তারিখে সশরীরে এসে কলেজে দিয়ে যেতে হবে। ঠিক আছে, প্রথম অ্যাসাইনমেন্টটা লিমন স্যার নেবেন আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা আমি নিব, যেটা আজকে অথবা কালকের ভিতরে, আজকে যদি বিকালে দিয়ে দেয় আমি দিয়ে দিব, কারণ এটা হচ্ছে মাউসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেওয়া হচ্ছে। সো এটা খুব গুরুত্বের সাথে আমরা কাউন্ট করব, বিকজ এটার উপরে অনেক কিছুই হতে পারে, আনঅফিসিয়ালি কথাগুলো বলছি। ঠিক আছে, সো তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে সুন্দরভাবে করে এসে জমা দিতে হবে। আর অবশ্যই কভার 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 পেজটা দেওয়া হয়েছে। সো ওই কভার পেজটা তোমরা ঠিক মতো হয়তো বা হাতে লিখে বা প্রিন্ট আউট করে সুন্দর মতো করে এসে কভার পেজ সহ টোটাল অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে হবে আগামী বৃহস্পতিবার। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার, মানে এই যে প্রথম সপ্তাহে স্যার বোর্ডের স্যার যেটা আসছে স্যার, মানে হুম, শেয়ার করা হয়েছে স্যার আমাদের ইয়েতে। হুম। ওকে আচ্ছা, স্যার। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন প্রথম অ্যাসাইনমেন্টের কোনো সমস্যা তো নেই? প্রথম অ্যাসাইনমেন্ট ফার্স্ট চ্যাপ্টারের উপরে যেটা দেয়া হয়েছে ওখানে তো কোনো সমস্যা নেই? ওটা নিয়ে কি ডিসকাস করব না চলে যাবো আমার লেকচারে? দরকার তো নাই, লিমন স্যার তো করেছে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার লেকচারে চলে যাব। যদি প্রয়োজন মনে করো বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু নক দিও। এটা কিন্তু কোনো গতানুগতিক অ্যাসাইনমেন্ট না, কোনো পারফেক্ট যে সৃজনশীল সেটাও না, বা কোনো কাঠামোগত যে কোশ্চেন সেটাও কিন্তু না। তোমরা দেখেছো কিনা আমি জানি না। ঠিক আছে, ওটা হচ্ছে 4 পয়েন্ট লাইগার সিস্টেমের একটা কোশ্চেন টাইপ, যেটা উদ্দীপক থেকে আসছে। 5টা কোশ্চেন আছে, ওটার ভিত্তিতে আমাদেরকে তোমাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের ক্যাটাগরি জানো? কি কি ভাবে আমরা মূল্যায়ন করব? আর বলেছে কিছু? না স্যার, আমি শুনিনি। আচ্ছা, মূল্যায়নটা 4টা অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, এইভাবে মূল্যায়ন করতে হবে 4 পয়েন্ট লাইগার সিস্টেমে। যেমন প্রথম ছিল উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, ওখানে অতি উত্তম মানে 4 পয়েন্ট, তারপর হচ্ছে উত্তম মানে 3, ভালো মানে 2, আর অগ্রগতি প্রয়োজন সেটা হলো 1। সো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটার যখনই আমি অ্যান্সার দিব, উৎপাদন সম্ভাবনা রেখা কি? সীমিত সম্পদ বা সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে কি করতে হয়? দুটি দ্রব্যের সংমিশ্রণ বোঝায়। হ্যাঁ, চলতি প্রযুক্তি সাপেক্ষে। তো এক্স এবং ওয়াই দুইটা দ্রব্য যদি থাকে, এই দ্রব্য দুটির সাপেক্ষে উৎপাদনের মাত্রাটা প্রকাশ পাবে। ঠিক আছে, এই যে কিছু টপ ইগুলো আছে, ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আছে, মেইন পয়েন্ট গুলো আছে, এগুলো সংজ্ঞায় থাকতে হবে। সংজ্ঞায় যেমন সীমিত সম্পদ বা সীমাবদ্ধ সম্পদ দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ,
চলতি প্রযুক্তি, এরকম কি পয়েন্ট গুলা যখনই থাকবে তখন 4টার ভিতরে 4টাই পাওয়া যাবে, তখন সে 4 পয়েন্ট লাইগার সিস্টেমে অতি উত্তম হয়ে যাবে। এরকম প্রত্যেকটা কিন্তু আমাদেরকে 5টা দেয়া আছে, দেখে তারপরে তোমাদেরকে ওভারঅল মূল্যায়ন করতে হবে। কথা বুঝছো? সো 1টা 2টা অ্যাসাইনমেন্ট করলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আল্লাহ আল্লাহ করে মিট আপ করে দিতে পারবা। আর কোনো কোয়েরি আছে? জানার অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো। ডু ইউ হ্যাভ এনি কোয়েরি রিগার্ডিং অ্যাসাইনমেন্ট 1? আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো কোয়েরি নেই। আমি আমার লেকচারে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, ওই এগেইন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো যতটুকু সম্ভব। সংক্রমণের মাত্রা আবার বেড়ে যাচ্ছে, যার ফলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। আমাদের বাইরে গেলে মাস্ক পরিধান করে বাইরে যাব, বাইরে থেকে আসলে হাত পা ধুবো বা পকেটে স্যানিটাইজার লাগবে, স্যানিটাইজ দিয়ে স্যানিটাইজ করে নিব নিজেকে, যতটুকু সম্ভব ভিড় এড়িয়ে চলবো। ওকে, তো আমরা যে বইগুলো ইউজ করব, রণজিৎ স্যারের বই, হাসান বুক হাউসের, আক্তার স্যারের বই, দি অ্যাঞ্জেল পাবলিকেশন। তোমরা বইয়ের ছবিগুলো দেখছো। এখন ভোক্তা উৎপাদকের আচরণ, ছবিগুলো লক্ষ্য করো। এই চ্যাপ্টার যে একজন একটা রুই মাছ, বেগুন ভর্তা, কিছু সবজি, মাংস, এই সাইডেও ছোট মাছ, এই সাইডে ডাল এবং কিছু নিয়ে বসে সে হয়তো বা সম্ভবত লেবু চিপড়াচ্ছে, এরকম কিছু, খুব ক্ষুধা লেগেছে, খাবে। তো এই চিত্র দিয়ে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে সে ক্ষুধার্ত। আরেকটা জিনিস, একজন হয়তো বা খুব দৌড়াদৌড়ি করে আসছে, খুবই তৃষ্ণার্ত, সে পানিটা খাচ্ছে। ঠিক আছে, তার তৃষ্ণা নিবারণ করছে। সো এখান থেকে আমরা গতদিন যেটা দেখেছিলাম উপযোগ, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বোঝায়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বোঝায়, মানে কি? আমি একটা দ্রব্য ভোগ করব, দ্রব্য ভোগ করতে 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 উপযোগের প্রান্তিক উপযোগ কমতে থাকবে, মানে ওই দ্রব্য আরো বেশি ভোগের আকাঙ্ক্ষাটা আমার কমে আসবে, সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। মানে অ্যাডিশনাল ইউনিট যতই আমি ভোগ করব, আমার ওই দ্রব্যটা ভোগটা কি হবে, ভোগের যে চাহিদাটা থাকবে সেটা আস্তে আস্তে কমে আসবে। এখন আসো এটার কথা, ক্রমহ্রাসমান উপযোগ বিধির প্রবক্তা দেখো, হারম্যান হেনরিক বুসেন, 1810 থেকে 1858 সে বেঁচে ছিলেন। হারম্যান হেনরিক বুসেন, তার জন্ম হচ্ছে 7ই সেপ্টেম্বর 1810 এবং মৃত্যু হচ্ছে 13ই ফেব্রুয়ারি 1858। আলফ্রেড মার্শাল, জন্ম 1824 সালে, মৃত্যু হচ্ছে 1924 সালে। ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, 26 জুলাই 1842 আর মৃত্যু 13ই জুলাই 1924। শিখন ফল, আজকের লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো, বা এই লেকচার শেষে স্টুডেন্টরা যে যে বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারবে সেটা একটু দেখে নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে তারা ধারণা পাবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত, এই বিধিটা সূচির সাহায্যে প্রকাশ, লেখচিত্র অঙ্কন করতে পারবে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা সম্পর্কে তারা জানতে পারবে। সোজা কথা, অনেক কিছু না নিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাই নেওয়া হয়েছে, ওটা একটু ভালো করে শিখবে, যদিও এটা আগে পড়ানো হয়েছে এবং শেষ করা হয়েছে। তারপরেও যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তোমরা জাস্ট আমাকে নক দিবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো।
আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটু দেখো কি বলেছে। ক্রমহ্রাসমান প্রান্তিক যে উপযোগ বিধিটা রয়েছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি জার্মান অর্থনীতিবিদ হেরম্যান হেনরিক গোসেন সর্বপ্রথম উল্লেখ করলেও অধ্যাপক মার্শালে এর পরিপূর্ণতা আনেন। সো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা কে? হেনরিক গোসেন, হারম্যান হেনরিক গোসেন। ঠিক আছে, কি বলেছি? হারম্যান হেনরিক গোসেন। কিন্তু এটার পরিপূর্ণতা প্রাপ্ত হয় অধ্যাপক মার্শালের ভাষায়। অধ্যাপক আলফ্রেড মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে বলেন, কোন বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। কমতে থাকে। এছাড়া বলছে কোন একটা নির্দিষ্ট সময়ে ভোক্তার কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগের সাথে সাথে মোট উপযোগ ক্রমশ বাড়তে থাকে, তবে প্রতিবারই এ বাড়ার হার ক্রমহ্রাসমান হবে, ফলে অতিরিক্ত ভোগের ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। সোজা কথা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে যেটা বোঝা যাচ্ছে, আমি একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করছি, ভোগ করার সাথে সাথে আমার মোট উপযোগ বাড়ছে। বাড়বে কিভাবে? বারবার বলছি, বাড়বে কিভাবে? ক্রমহ্রাসমান হারে। কিভাবে আমি বুঝাবো? প্রথমটা ভোগ করলাম 2 একক, দ্বিতীয়টা ভোগ করলাম 6 একক। কতটুক বাড়লো? 4। তৃতীয় এককে 8 হলো। তার মানে কি? 2 এর থেকে গেল 6, 6 এর থেকে 8, মানে 4 বাড়লো, পরে 2 বাড়লো। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান হার। আমি বুঝাবো। ফলে অতিরিক্ত ভোগের ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে। সোজা কথা, কোন একটা দ্রব্য আমি 1 একক ভোগ করব, মোট উপযোগ আস্তে আস্তে বাড়বে, তবে তা ক্রমহ্রাসমান হারে, কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকবে, মানে ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে একটু দেখি, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়, এবং ভোগের এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। সো এখানে কি বলছি, কোন একটা ব্যক্তি যদি কোন একটা দ্রব্য সে ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন মোট উপযোগ বাড়লেও তা ক্রমহ্রাসমান হারে বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকবে। ভোগের এই যে প্রবণতা, এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধিটা রয়েছে, এগুলো কতগুলো অনুমিত শর্তের উপরে প্রতিষ্ঠিত। নাম্বার 1, উপযোগ পরিমাণগত, পরিমাপ সম্ভব। নাম্বার 2, ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত। ভোক্তা যুক্তিশীল। উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। নির্দিষ্ট সময় বিবেচ্য। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়। দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত। এই যে ফ্যাক্টর গুলা এখানে দেখি, অনুমিত শর্তটা কি একটু খেয়াল করো সবাই। অনুমিত শর্ত নিয়ে যদিও আমি আগেও ডিসকাস করেছি। অনুমিত শর্ত মানেটা কি? একটা বিল্ডিং দাঁড়াতে তার একটা স্ট্রাকচার দরকার, নিচে পাইলিং দরকার, যাতে সেই পাইলিং এর উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। কতগুলো পিলার, বেস পিলার, কলাম, এগুলো দিয়ে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। এখন এই বিল্ডিং এর নিচের অংশটা যত শক্ত হবে, বিল্ডিংটা তত উপরের দিকে মজবুত হবে, ভেঙে পড়ার আশঙ্কা থাকবে না, তাই না? ঝড়, বৃষ্টি, বাদল, মানে ন্যাচারাল ক্যালামিটি থেকে, ভূমিকম্প থেকে রোধ করবে। সো পাইলিংটা খুব ইম্পর্টেন্ট। পাইলিংটাই হচ্ছে অনুমিত শর্ত। তার মানে কি? অনুমিত শর্ত বলতে বোঝাচ্ছে যে এই সমস্ত শর্তের উপরে এই বিধিটা দাঁড়িয়ে আছে। এই সমস্ত শর্তের একটাও যদি ভায়োলেশন হয়, মানে একটা পরিবর্তিত হয়ে যায়, তাহলে বিধিটা কিন্তু টিকবে না। সেরকমই তোমরা ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছো, কি কারণ? অনেক কলেজ আছে বাংলাদেশে, সরকারি বেসরকারি মিলিয়ে, কিন্তু সিটি কলেজে ভর্তি হওয়ার কারণটা কি? কিছু অনুমিত শর্ত আছে। প্রথম অনুমিত শর্ত, সিটি কলেজ ডিসিপ্লিন। সেকেন্ড অনুমিত শর্ত, সিটি কলেজের টিচাররা হাইলি
একাডেমিশিয়ান, তাদের রেজাল্ট ভালো, একাডেমিক ভাবে তারা সাউন্ড। তৃতীয় অনুমতি শর্ত হচ্ছে ওখানে যে রেজাল্ট নিয়ে ঢোকা যায় মিনিমাম ওই রেজাল্ট দিয়ে আমরা বেরোতে পারবো বা তার থেকে বেশি হবে, খারাপ হবে না। থার্ড, একটা একাডেমিক ইয়ার তারা মেনটেন করে এবং খুব ভালো পড়ালেখা ওখানে হয়। হ্যাঁ, এই যে ফ্যাক্টর গুলো, এগুলো যদি ধরো একটাও না থাকতো তোমরা কি ভর্তি হইতা? কখনো তোমরা ভর্তি হইতা না। তো এগুলোর উপরে নির্ভর করেই হচ্ছে সিটি কলেজ দাঁড়িয়ে আছে। সো এগুলোর উপরে নির্ভর করেই তোমরা ভর্তি হয়েছো। সো এগুলাকে বলা হয় অনুমিত শর্ত। এখানে কোনো ডিসিপ্লিন নাই, ভর্তি হইতা, এদের রেজাল্ট ভালো না, ভর্তি হবা কখনোই না। সো অনুমিত শর্ত মানে কি, এই শর্তের উপরে বেস করে এই তত্ত্বটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন আমরা চলে যাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে ব্যাখ্যা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় আমি আসব। একটু খেয়াল করি, একটা সূচির মাধ্যমে দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই, একটু ভালো করে খেয়াল করো। একটা সূচির মাধ্যমে আমি দেখাবো। দেখো, দ্রব্যের একক পরিমাণ কমলা কিউ, মোট উপযোগ টোটাল ইউটিলিটি সেটাকে কিউ দ্বারা দেখানো হয়েছে। প্রান্তিক উপযোগ এমইউ সেটা হচ্ছে ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। আমি কি বলেছি একটু ভালো করে খেয়াল করো, ডেল্টা টি ইউ, গোল করে দিচ্ছি, ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। ডেল্টা মানে কি পরিবর্তন, টি ইউ মানে কি টোটাল ইউটিলিটি, মোট উপযোগের পরিবর্তন, ডিভাইডেড বাই ডেল্টা মানে পরিবর্তন, কিউ মানে দ্রব্য ভোগের পরিবর্তন। তার মানে কি এক একক অতিরিক্ত দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকেই কি বলা হয়? তাকেই প্রান্তিক উপযোগ বলে। এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকেই প্রান্তিক উপযোগ বলে। তোমাকে রিলেট করতে হবে, রিলেট না করলে জিনিসগুলো বুঝবে না। এখন কথা হচ্ছে দেখো, এখন কথা যেটা হচ্ছে দেখো, দ্রব্যের একক কমলা দেয়া আছে 1 2 3 4 5 6 7 একক। আমরা মোট উপযোগ 10 থেকে 18, কতটুক পাচ্ছে? 10 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 30, 30 থেকে 30, 30 থেকে 28। তাহলে দেখো, একটা কথা বলছে, দ্রব্য ক্রমাগত ভোগের ফলে মোট উপযোগ বাড়বে, কিন্তু মোট উপযোগ কিভাবে বাড়বে? ক্রমহ্রাসমান হারে। এখন দেখো আমি হারটা দেখাই, এখানে 10 থেকে 18 কতটুক বাড়লো? 8 একক। 18 থেকে 24 কতটুক বাড়লো? 19 20 21 22 23 24 6। ঠিক 24 থেকে 28 কতটুক বাড়লো? 4। 28 থেকে 30 কতটুক বাড়লো? 2। 30 থেকে 30 কতটুক বাড়লো? 0। 30 থেকে 28 এখানে আরো কমে গেল -2। এই যে ফ্যাক্টর গুলো দেখো, আমাদের যে বললো যে মোট উপযোগ বাড়বে, কিভাবে বাড়বে? ক্রমহ্রাসমান হারে। দেখো প্রথমে বাড়লো 8, 8-এর বেশি যদি 10 বাড়তো তখন আর ক্রমহ্রাসমান হতো না, সেটা ক্রমবর্ধমান হতো। 8-এর পরে বাড়ছে 6, তার মানে বাড়তেছে কিন্তু হ্রাসমান হারে। আগে 8 একক বাড়ছে, এখন 6 একক বাড়ছে। এরপরে আবারও বাড়ছে কিন্তু 4 একক বাড়ছে। এরপরে আবারও বাড়ছে, 2 একক বাড়ছে। সো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যেটা ব্যাখ্যা হলো সেটা হচ্ছে মোট উপযোগ বাড়বে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়বে। অপরদিকে প্রান্তিক উপযোগ কি হতে থাকবে? কমতে থাকবে। এখন প্রান্তিক উপযোগ যে এমইউ, এই যে 10 8 6 4 2 0 -2, এই যে প্রান্তিক উপযোগের যে ফ্যাক্টরটা, কেউ একজন আমাকে বলো যে এই যে এখানে -2 কিভাবে আসলো, মনে আছে কিনা? অর্পণ পোদ্দার আছো? অর্পণ, আমি আনমিউট করে দিচ্ছি, বলো। হ্যাঁ বলো, এখানে -2 কিভাবে আসলো? লাস্ট এককে 7 এককে স্ক্রিন দেখতে পাচ্ছ? 28 থেকে 30 স্যার বাদ দিলে স্যার -2 থাকে। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যাল একটা অঙ্ক করে এটা বের করতে হয়। সেটা কি জানো? আমি দেখিয়েছি, মনে আছে? মনে আছে যে আমি হোয়াইট বোর্ডে আবারও দেখিয়ে দিচ্ছি। হোয়াইট বোর্ডটা দেখো, খেয়াল করো এখানে কি আছে।
এখানে টেক্সটে আমি লিখে দিচ্ছি, একটু দেখো। এমইউ, এমইউ মানে কি? মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ, সমান সমান কি হয়? ডেল্টা টি ইউ বাই ডেল্টা ইউ, সরি ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। ঠিক আছে, এখন শেপটা দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, টি ইউ ডিভাইডেড বাই কিউ, দেখো। আচ্ছা, এখন এটা হলো ডেল্টা টি ইউ, ডেল্টা সাইনটা দ্বারা আমি একটু দেখে বের করছি। স্পটলাইট ফরম্যাট, আচ্ছা যাই হোক, এখানে দেয়া যাচ্ছে না, ওটা সমস্যা নাই, তোমরা একটু বুঝে নিও। ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। আচ্ছা, এখানে যে ফ্যাক্টরটা হচ্ছে একটু তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। এমইউ মার্জিনাল ইউটিলিটি সমান সমান কত এককের? 7 এককের, এই জন্য 7 দিলাম। সমান সমান কত হচ্ছে? ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। ডেল্টা টি ইউ টোটাল ইউটিলিটি পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা কিউ টোটাল ইউটিলিটি। একটু খেয়াল করি, আমার ইউটিলিটি ছিল 7 এককে 28, তো আমি ওখানে লিখবো 28। আর 6 এককের কত ছিল? 30। ডিভাইডেড বাই ডেল্টা কিউ, 7 একক মাইনাস 6 একক, তাহলে টোটালটা কত হচ্ছে একটু খেয়াল করো। টোটালটা হচ্ছে -2 বাই 1, তাহলে কত হচ্ছে? -2। বিষয়টা বুঝেছো? বুঝেছো কিনা সবাই? দেখা যাচ্ছে? অর্পণ বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক এইভাবে নিচের থেকে আসবে। নিচের থেকে আসলে তাহলে জিনিসগুলা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। ওকে, হ্যাঁ ঠিক এইভাবে আসতেছে। দেখো 28 থেকে 30 -2, 30 থেকে 30 0। এখন বলতে পারো স্যার ডেল্টা যে কিউ ফ্যাক্টর, ডেল্টা কিউ মানে কি? দ্রব্যের একক ভোগের পরিবর্তন। 7 থেকে 6 বাদ দিলে কত থাকে? 1 থাকে, সেই জন্য ওটা কি করছে না, আমরা ওইভাবে বিবেচনা করছি না। তো 28 থেকে 30 -2, 30 থেকে 30 0, 30 থেকে 28, 30 থেকে 28 হলো 2, 28 থেকে 24 4, 24 থেকে 18 বাদ দিলে 6, 18 থেকে 10 বাদ দিলে 8, আর 10 এর উপরে যেহেতু কিছু নেই, তাহলে পুরোটাই কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। ঠিক আছে, সো এই হলো আমাদের একটা সূচি। সূচির মাধ্যমে তোমাদের যেমন বোর্ডে যেটা থাকতে পারে, দ্রব্যের একক দিল, তখন মার্জিনাল ইউটিলিটি এগুলা দিয়ে দিল, বলো মানে টোটাল ইউটিলিটি বের করতে বললো গতে। হ্যাঁ, কিভাবে বের করবে? তাকে কে বলবে? একটু খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো। বোর্ডে যেমন দ্রব্যের একক দেয়া থাকলো, মার্জিনাল ইউটিলিটি দেয়া থাকলো, বলবে যে টোটাল ইউটিলিটি নির্ণয় করো। কিভাবে করবে? বলো, আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? সাব্বির কথা বুঝতে পারছো? সাব্বির হোসেন, তুমি কি আছো? জি স্যার, জি স্যার, আচ্ছা, জি এখন স্যার। আচ্ছা, বোর্ডে মার্জিনাল ইউটিলিটিটা দেয়া আছে, ঠিক আছে? কমলার পরিমাণ দেয়া আছে, টোটাল ইউটিলিটি কিভাবে বের জি করবে? স্যার। কিভাবে বের করবে? স্যার এই যে তুমি কই, বাইরে কেন? স্যার আমি বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছ? আচ্ছা, তুমি বলতে পারবে কিভাবে সম্ভব? জি স্যার। স্যার ওই যে কোয়ান্টিটি কে প্রাইস দিয়ে গুণ করলে। না না, কোয়ান্টিটিকে প্রাইস না, এখানে খেয়াল করো।
অন্য কেউ বলতে পারবে? আচ্ছা তুমি সাউন্ড মিউট করো, তুমি যাও। আকাশ, আকাশ পোদ্দার আছো? হ্যাঁ বলো, বলতে পারবে? যে দ্রব্যের একক দেওয়া আছে, মার্জিনাল ইউটিলিটি দেওয়া আছে, এখান থেকে টোটাল ইউটিলিটি কিভাবে আমরা বের করব? এই মাঝখানের কলামটা দেয়া নাই। গোয়াতে বললো টোটাল ইউটিলিটি নির্ণয় করো, তখন কিভাবে করব? শুধু এই কলাম 1 এবং 3 যোগ নাম্বার করে কলাম। দেব দুইটা হ্যাঁ স্যার। বলো, শুনছি। স্যার গুণ হবে মনে হয় স্যার। না না, গুণটুন এখানে কোনো কিছু না। টোটাল ইউটিলিটি সমান সমান কি মার্জিনাল ইউটিলিটির যোগফল না? ভুলে গেছো? পড়াইছি, মানে আমি কয়েকটা স্লাইড পরেই দেখবো। দেখো যখনই টোটাল ইউটিলিটি গুলা দেয়া থাকবে, টোটাল ইউটিলিটি দেয়া থাকবে, তখন এই 10 ঠিক হুবহু প্রথমে 10 বসাবা, ঠিক আছে? এরপরে যোগ করবা 10 প্লাস 8 কত? 18। এই যে 18 আসছে না? আসছে 10 প্লাস 8 18। এই যে মার্জিনাল ইউটিলিটি 10 আর 8 যোগ করে সেকেন্ড কলামে 18 বসাইলাম। 18 পরে এরপরে 8 এর নিচে মার্জিনাল থার্ড কলামে 6, এখানে যোগ করবা 18 আর 6 কত? 24। দেখো আসছে? 24 এর সাথে এই যে 4 যোগ করবা, 24 আর 4 28 আসছে? এরপর 28 এর সাথে 2 যোগ করবা 30, 30 এর সাথে এই 0 যোগ করবা, আলটিমেটলি 30ই থাকবে। আবার 30 এর সাথে -2 করবা, -2 করলে 28 থাকবে। সো এইভাবে আমার কি করতে হবে? টোটাল ইউটিলিটি কলামটা যদি অফ থাকে, না থাকে, বলতে পারো যে টোটাল ইউটিলিটি নির্ণয় করো, তখন এইভাবে তোমরা করে ফেলবা। ঠিক আছে? বুঝতে সমস্যা হলে সাথে সাথে নক দিবা। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপরের সূচিতে দেখা যাচ্ছে যে বক্তার ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পায়। যাই হোক, এটা আমি ওখান থেকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এখানে দ্রব্যের 1 থেকে 5 এককে মোট উপযোগ বাড়ছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে। কিন্তু ষষ্ঠ এককে মোট উপযোগ কি হচ্ছে? সর্বোচ্চ প্রান্তিক উপযোগটা 0 দ্বারা আমি এটা উঠাই দিচ্ছি। এই যে ষষ্ঠ এককে দেখো, ষষ্ঠ এককে কি হচ্ছে? মোট উপযোগ সর্বোচ্চ 30, প্রান্তিক উপযোগ 0। দ্রব্য যদি আরো ভোগ করি সপ্তম এককে, মোট উপযোগ কি হয়ে যাচ্ছে? মোট উপযোগ কমছে, আর প্রান্তিক উপযোগ কি? -2। তার মানে কি? প্রান্তিক উপযোগ হচ্ছে ঋণাত্মক। এই হলো সম্পর্ক। একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে করতে এখানে দ্রব্যের 5 এককে মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ কমছে। ষষ্ঠ এককে মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ 0। সপ্তম এককে মোট উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক। কারণ তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, তুমি একটা নির্দিষ্ট ডিশের নির্দিষ্ট পরিমাণ খাবে, খাওয়ার একটা পর্যায়ে পেটটা ভরে গেলে মোট উপযোগ সর্বোচ্চ। এরপর যদি আরো খেতে চাও, পেট ভরা ফুল গলা পর্যন্ত আরো খেতে চাও, খেলে কি হবে? বমি হবে। বমি হলেই প্রান্তিক উপযোগ কি হয়ে যাবে? এখানে ঋণাত্মক হয়ে যাবে। এই কথাটাই এখানে তোমাকে বলেছে। এই যে এখানে বলেছে মোট উপযোগ দ্রব্য ভোগের প্রথম থেকে পঞ্চম এককে দেখা যাচ্ছে যে মোট উপযোগ ক্রমশ বাড়ছে, প্রান্তিক উপযোগ ক্রমশ কমছে। ষষ্ঠ এককে মোট উপযোগ সর্বোচ্চ, কিন্তু প্রান্তিক উপযোগ 0। সপ্তম একক ভোগের সময় মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে কি হয়? ঋণাত্মক হয়। ভোগের এই নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ঠিক আছে? এরপর এখন আমরা চিত্রতে চলে যাব। চিত্রটা একটু ভালো করে দেখো কিভাবে আঁকছি। আর তোমরা বারবার বলা সত্ত্বেও, এতবার বলা সত্ত্বেও অ্যাটেন্ডেন্স তো আমি চাইনি। অ্যাটেন্ডেন্স আমি নির্দিষ্ট সময়ে বলবো, ঠিক ওই সময় কাজটা করবে। ঠিক আছে? দুইটা অক্ষ এক্স এবং ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে মোট উপযোগ, এক্স অক্ষে ভোগের পরিমাণ নির্দেশিত। ঠিক আছে? এইভাবে একটা কার্ভ হবে। সেই কার্ভগুলা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ একটা রেখা। ঠিক আছে? মোট উপযোগ রেখা চিত্র 1-এর ক। চিত্র খতে দেখো ওয়াই অক্ষ দিচ্ছি, ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ, আর এক্স অক্ষে কি আছে? এক্স অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ। ঠিক আছে? দ্রব্য ভোগের পরিমাণ, আর ডান দিকে নিম্নগামী একটা মার্জিনাল ইউটিলিটি রেখা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, এই যে উপযোগ যে সর্বোচ্চ, সেখানে কি হইতে হবে? এখানে 0 হতে হবে। ঠিক আছে? সর্বোচ্চ যে বিন্দুতে
পরে যে ইউটিলিটি রেখাটার নাম চাই সেখানে সর্বোচ্চ হবে, এখানে এটার সাথে 0 হবে। আমি দেখাচ্ছি। এটা হলো প্রান্তিক উপযোগ রেখা। দ্রব্য 1 একক ভোগে দেখো কি হচ্ছে 10, প্রান্তিক উপযোগ 10। 2 একক ভোগে কি হচ্ছে, মোট উপযোগ হচ্ছে 18, প্রান্তিক উপযোগ হচ্ছে 8। ঠিক আছে। ঠিক দ্রব্যের তৃতীয় এককে মোট উপযোগ হচ্ছে 24, প্রান্তিক উপযোগ হচ্ছে 6। দ্রব্যের 4 এককে মোট উপযোগ হচ্ছে 28, প্রান্তিক উপযোগ হচ্ছে 4। দ্রব্যের পঞ্চম একক ভোগে মোট উপযোগ হচ্ছে 30 আর প্রান্তিক উপযোগ হচ্ছে 2। এই যে দেখো সর্বোচ্চ। এরপর দ্রব্যের ষষ্ঠ এককে মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ 30, প্রান্তিক উপযোগ হচ্ছে 0। এই যে আমি এই পয়েন্টটা দিয়ে দেখিয়েছি, সবাই খেয়াল করো। সবুজ একটা পয়েন্ট, এই যে আমি কার্সার নিয়ে যাচ্ছি, এই পয়েন্ট দিয়ে আমি দেখিয়েছি। দ্রব্য 1 থেকে ষষ্ঠ এককে মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে, সেখানে হচ্ছে প্রান্তিক উপযোগ 0। এরপরও যদি আমি আরো খেতে চাই, সপ্তম এককে মোট উপযোগ হয়ে যাবে কি, মোট উপযোগ কমবে, আগে 30 ছিল এখন 28 হয়ে গেল। আর এইখানে প্রান্তিক উপযোগটা ঋণাত্মক, যে পেট ভরার পরেও যদি আমি খাই তাহলে আমার অবস্থা কি হবে, আমি কি করব, বমি করব। এই যে দেখো -2, এই যে -2। সো একটা দ্রব্য ক্রমাগত ভাগে আমি যদি ভোগ করতে থাকি, মোট উপযোগ বাড়তে 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 সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ আসবে 0। আরো ভোগ করলে মোট উপযোগ কমবে, প্রান্তিক উপযোগ হয়ে যাবে ঋণাত্মক। এটাকেই বলা হচ্ছে কি, রেখাচিত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কারো সমস্যা আছে এখানে? সমস্যা থাকলে বলো। দেখো পরে আমি পরবর্তীতে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, যে এ প্রাইম এ, বি প্রাইম বি, সি ডি ই এফ জি, এফ বিন্দুতে সর্বোচ্চ, এ প্রাইম বিন্দুতে প্রান্তিক উপযোগ 0। এরপরে আরো ভোগ করলে সপ্তম এককে মোট উপযোগ কমবে, যা জি বিন্দু দ্বারা 28 একক দেখাচ্ছে। আর এখানে নিচে সপ্তম এককে জি প্রাইম বিন্দু দ্বারা ঋণাত্মক -2, মানে সে বমি করে দিবে। তো এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো ওইভাবে না বললেও হয়, তোমরা দেখে নিবে সীমাবদ্ধতা। যেহেতু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত, ফলে সর্বক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতা নেই। নিম্নে এই বিধির প্রধান ব্যতিক্রমগুলো উল্লেখ করা হলো। এক হচ্ছে ভোক্তার আয় পছন্দ রুচি অপরিবর্তিত থাকবে। কেন ভোক্তার আয় পছন্দ রুচি অপরিবর্তিত, মানে পরিবর্তন হলে এই বিধির কোনো কার্যকারিতা থাকবে না, এই বিধিও সেটা পরিবর্তিত হয়ে যাবে। এছাড়া রয়েছে দ্রব্যের একক। দ্রব্যের একক যদি পরিবর্তিত হয়, এই বিধি পরিবর্তিত হয়ে যাবে। যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তি, সে কি করছে, পানি খাবে। এখন আমরা যদি 1 ফোঁটা পানি দিই, তার তৃষ্ণা নিবারণ হবে না, সে ক্রমাগত ভাবে কি করতে থাকবে, তৃষ্ণা নিবারণ হওয়ার আগে পানি খেতেই থাকবে। কারণ 1 ফোঁটা 1 ফোঁটা করলে তো আর খেলে এই বিধির প্রয়োগযোগ্যতা থাকবে না। সময় একটা নির্দিষ্ট সময় বিবেচ্য থাকবে। আমি যদি আজকে খাই, আবার 2 দিন পরে খাই বা কালকে খেতে চাই, তাহলে আরো বেশি খেতে পারবো। সো এট এ টাইম খেতে হবে, একটা নির্দিষ্ট সময় প্রযোজ্য। শখের দ্রব্য ডাকটিকিট, পুরাতন দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। যেমন ডাকটিকিট ক্ষেত্রে, একটা ডাকটিকিট সংগ্রহ করতে চাচ্ছি, আমি যে উপযোগটা পাচ্ছি, আরেকটা ডাকটিকিট সংগ্রহের ক্ষেত্রে আরো বেশি টাকা লাগতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেক্ষেত্রে এই বিধিটা প্রযোজ্য হবে না। নেশার ক্ষেত্রে আছে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আছে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আছে, কৃপণের ক্ষেত্রে আছে, অনুকরণ প্রবৃত্তির ক্ষেত্রে আছে, দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে আছে। দুষ্প্রাপ্য দ্রব্য, এই যে নেশার দ্রব্যের ক্ষেত্রে কি হয়, এই বিধি কোনো প্রয়োগযোগ্যতা থাকবে না। পরিবর্তক দ্রব্য বলতে কি বোঝাচ্ছে, দুইটা দ্রব্যকে তখনই পরিবর্তক দ্রব্য বলা হবে যখন একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। মানে একটি দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদা কি বাড়ে না কমে? অবশ্যই অন্য দ্রব্যের চাহিদা বেড়ে যায়, সেটাকে পরিবর্তক দ্রব্য বলা হয়। যেমন কফি, চা। কফির দাম বাড়লে মানুষ কফি কম খাবে, সেক্ষেত্রে চায়ের চাহিদা বেড়ে যাবে। এই দুইটাকে পরিবর্তক দ্রব্য। এই সমস্ত পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে
এই বিধি কার্যকারিতা হারিয়ে ফেলবে। এছাড়া কৃপণের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না, অনুকরণ প্রবৃত্তি বা ডেমনস্ট্রেশন ইফেক্টের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না, দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রেও এই বিধিটা প্রযোজ্য হবে না। কথা বুঝেছ? তো তোমাদের কিছু কাজ দিচ্ছি, ক্রমহ্রাসমান ও প্রান্তিক উপযোগ বিধিটা কাকে বলে সেটা দেখবে, লিখবে। আর কি হয়েছে, দলীয় কাজ থাকবে তোমার, নিচে দ্রব্যের পরিমাণ দিলাম, তোমরা যে কাজগুলা করবে টোটাল ইউটিলিটি দেয়া আছে, মার্জিনাল ইউটিলিটি বের করবে, তালিকা থেকে মার্জিনাল ইউটিলিটি রেখা অঙ্কন করবে, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে এমইউ রেখা অঙ্কন করবে, মানে টোটাল কথা তালিকা থেকে তুমি টোটাল ইউটিলিটি রেখা অঙ্কন করবে, এই যে সেকেন্ড কলাম থেকে। আর দ্বিতীয় হচ্ছে তালিকায় হোয়াট চিহ্নিত স্থানে প্রান্তিক উপযোগ নির্ণয় করে এমইউ রেখা অঙ্কন করবে, কোথা থেকে, এখান থেকে। আর তৃতীয় হচ্ছে উদ্দীপকের আলোকে লেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করবে। এই যে রেখাচিত্র আছে, মানে এই সূচির আলোকে তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি করবে, ব্যাখ্যা করবে। ওকে, এখন তোমরা কয়টা বাজে, এখন তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, প্রত্যেকের পূর্ণ নাম্বার, রোল এবং সেকশন, পূর্ণ নাম, রোল এবং সেকশন চ্যাট বক্সে দিয়ে দাও। 12:37 বাজে, 12:39 ভিতরে কমপ্লিট করে ফেলো। আচ্ছা, এছাড়াও দেখো আমরা মূল্যায়ন, ক্রমহ্রাসন ও প্রান্তিক উপযোগ বিধি কি, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্তগুলো লেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সমালোচনা সহ ব্যাখ্যা করে, এগুলো ভালো করে দেখবে। বাড়ির কাজ থাকবে, নিচের চিত্রটি লক্ষ্য করো, নিচের চিত্রটি লক্ষ্য করো। তো এখানে যেটা লিখতে হবে তোমাদের, নিচের যে চিত্র দেখো, এখানে ক চিত্র আছে, খ চিত্র আছে। ক চিত্রে মোট উপযোগ রেখা একটা অঙ্কন করিয়েছি, খ চিত্রে আছে প্রান্তিক উপযোগ রেখা। এখন এখানে তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে উপযোগ কি, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্কের ব্যাখ্যা। এখন বলো তোমাদের কারো কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা রিগার্ডিং আজকের লেকচার অথবা অ্যাসাইনমেন্ট সম্পর্কে, কারো কোনো তথ্য যদি থেকে থাকে সেগুলো দিতে পারো, বা কোনো কোয়েরি থাকতে পারে, সেই কোয়েরি গুলো আছে কিনা। ডু ইউ হ্যাভ এনি কোয়েরি রিগার্ডিং টুডেস লেকচার? আজকের লেকচারে তোমাদের কারো কোনো কোয়েরি আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা? জিজ্ঞাসা থাকলে তুমি বলতে পারো, শুধু আজকের লেকচার না, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যদি তোমার কোনো তথ্য থেকে থাকে বা জানার কোনো আগ্রহ থাকে যে স্যার এই জিনিসটা বুঝিনি, তোমরা বলতে পারো। কারণ আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে আছে, 2-3 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো তোমাদের কোয়েরি থাকলে বলো, আলহামদুলিল্লাহ, দেন আমরা ওইভাবেই নেক্সট ক্লাস থেকে করব। আর একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত। অ্যাসাইনমেন্টের কভার পেজ কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে, তোমাদের গাইড টিচার তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো সেই কভার পেজ তোমরা টাইপ করে বা হাতে লিখে দিবে, তবে টাইপ করে লেখাটাই বেটার, ঠিক আছে? আর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাসাইনমেন্টের যেটা, সেটা হচ্ছে কোশ্চেন গুলা মানে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এরকম লেখলা, এক সাইডে লিখবা, দুইটা সাইড, একটা পেজের এই সাইড ওই সাইড, দুই সাইডে কিন্তু ফিল আপ করবে না, এক সাইড দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হয়। A4 সাইজের কাগজ নেবে, A4 সাইজের কাগজে অ্যাসাইনমেন্ট গুলা ফুল লিখে ফেলবে। যেখানে যখনই কারো সমস্যা হচ্ছে সাথে সাথে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে নক দিবে, স্যার এই জায়গাটা একটু বুঝতেছি না, বা আপনারা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, কারণ প্রতি বৃহস্পতিবার তোমাদের অ্যাসাইনমেন্টটা কলেজে এসে, একটা নির্দিষ্ট বৃহস্পতিবার দেওয়া থাকবে, এসে জমা দিতে হবে। এই 24 তারিখে অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 দুইটাই তোমাদেরকে এসে কি করতে হবে, জমা দিতে হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী সুন্দর মতো করে এসে জমা দিবে, যাতে তোমরা অ্যাটলিস্ট অতি উত্তম না হলেও উত্তম পাও। অগ্রগতির প্রয়োজন হলে ওই অ্যাসাইনমেন্ট আবার তোমাকে ওই বৃহস্পতিবার এসে নিয়ে যেয়ে আবার জমা দিতে হবে। সো এটা দ্রুহ কাজ, কষ্টসাধ্য কাজ। তো একবারে যা কাজ করবে সেই কাজগুলো যাতে টোটাল সুন্দরভাবে হয়, আর কেউ কারো অ্যাসাইনমেন্ট
কপি করবে না। যদি দেখি কপি বা পেস্ট করা হয়েছে, সাথে সাথে দুইটা অ্যাসাইনমেন্টে কি হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, দুইটা অ্যাসাইনমেন্টের মার্ক 0 হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝছো? সো বারবার বলছি, তোমরা অবশ্যই কলেজে এসে বৃহস্পতিবার 10টা থেকে 4টার মধ্যে সংশ্লিষ্ট টিচার থাকবে, সেই টিচারের কাছে জমা দিয়ে যাবে। যদি নিজে সশরীরে হলে ভালো, অথবা তোমার গার্জিয়ানের মাধ্যমে হলে ভালো, অথবা তোমার বন্ধুদের মাধ্যমে হলে ভালো। ঠিক আছে, এভাবে এসে জমা দিয়ে যাবে। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে আছি। তোমাদের কোনো কথা আছে, জিজ্ঞেস করবা কিছু, কোয়েরি থাকলে বলো। আছে? হ্যাঁ মাহি, বদরুদ্দোজা মাহি, কোনো কোশ্চেন আছে বলো। না স্যার, সব ক্লিয়ার। সব ক্লিয়ার তো? সো কখনো করা যাবে না, কপি করা যাবে না, বারবার বলছি, কপি